আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। প্রথমেই জানিয়ে দিব লেবাননের আকাশে বারুদের মেঘ, দীর্ঘস্থায়ী সংঘাতের নতুন সমীকরণ। এখন জানিয়ে দিব জ্বালানি সাশ্রয় কি ইরানের কৌশলগত প্রস্তুতির বার্তা। তারপর জানিয়ে দিব ছায়াযুদ্ধের নতুন অধ্যায়, ইরানে ইসরায়েলি মোসাদ এজেন্টের ফাঁসি কার্যকর। এবং সর্বশেষ জানিয়ে দিব তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে স্বাভাবিক হল আন্তর্জাতিক ফ্লাইট। দর্শক, এতক্ষণ শুনছিলেন যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি প্রতিনিয়ত যুদ্ধের আপডেট সংবাদ পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই যুদ্ধে যদি ইরানকে বিজয় দেখতে চান তাহলে ইরান জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। আর দখলদারদের ধ্বংসে চলি একটি লাইক দিন। এখন বিস্তারিত। লেবাননের আকাশে বারুদের মেঘ, দীর্ঘস্থায়ী সংঘাতের নতুন সমীকরণ। দক্ষিণ লেবাননের আকাশ আজ ফের কেঁপে উঠল ইসরায়েলি যুদ্ধবিমানের তীব্র গর্জনে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির সকল আহ্বানকে উপেক্ষা করে ইসরায়েল আজ আবারও লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এই সংঘাত এখন আর কেবল সীমান্ত সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পরিণত হয়েছে এক দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। সামরিক বিশ্লেষকদের মতে আজকের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ইসরায়েলের কৌশলগত রক্ষণাবেক্ষণেরই একটি অংশ, যার মাধ্যমে তারা লেবাননের অভ্যন্তরে নির্দিষ্ট কিছু অবস্থানকে লক্ষ্যবস্তু করছে। উত্তরের সীমান্তকে পুনরায় নিরাপদ করতে এবং প্রতিপক্ষের সক্ষমতা হ্রাসের নামে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তা আদতে লেবাননের স্বাভাবিক জীবনযাত্রাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে। এই ধারাবাহিক হামলা সাধারণ জনগণের জীবনে যে বিপর্যয় ডেকে এনেছে তা মানবিক সংকটকে চরম সীমায় নিয়ে গেছে। বর্তমান পরিস্থিতির ভয়াবহতা ফুটে উঠছে কয়েকটি বিশেষ দিক থেকে। বিস্থাপনের মিছিল। দক্ষিণাঞ্চলের গ্রামগুলো থেকে হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে উত্তর দিকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পাড়ি জমাচ্ছে। অব্যাহত আতঙ্ক। আকাশ থেকে পড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র স্থানীয়দের মনে নতুন করে ভীতি ও অনিশ্চয়তার জন্ম দিচ্ছে, যা একটি পুরো প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। অর্থনৈতিক ধস। কৃষি নির্ভর দক্ষিণ লেবানন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফসলি জমি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির দীর্ঘমেয়াদী অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। কূটনৈতিক টেবিলে আলোচনা চললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। একদিকে ইসরায়েলের নিরাপত্তা দাবি, অন্যদিকে লেবাননের সার্বভৌমত্বের প্রশ্ন। এই দুইয়ের টানাপোড়েনে আটকা পড়ে সাধারণ মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ এই মরণ খেলা থামাতে এখন পর্যন্ত কার্যত ব্যর্থ। এমন পরিস্থিতিতে লেবানন এখন কেবল একটি যুদ্ধের ময়দান নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের নতুন এক ভূরাজনৈতিক অস্থিরতার পূর্বাভাস হয়ে দাঁড়িয়েছে। আজকের হামলার ঘটনা প্রমাণ করছে যে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংকটের সমাধান আসবে না। আজ যখন লেবাননের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন, তখন বিশ্ববাসী প্রশ্ন করছে এই আগ্রাসনের শেষ কোথায়। কূটনীতির ভাষা যখন অস্ত্রের ঝনঝনানিতে চাপা পড়ে যায়, তখন সাধারণ মানুষ। জ্বালানি সাশ্রয় কি ইরানের কৌশলগত প্রস্তুতির বার্তা? তেহরান। যুদ্ধের দামামা যখন মধ্যপ্রাচ্যের আকাশে ভারী, তখন ইরানের সাম্প্রতিক জ্বালানি সাশ্রয় সংক্রান্ত নির্দেশনা সাধারণ কোনো প্রশাসনিক বিজ্ঞপ্তি নয়। একে সামরিক বিশ্লেষকরা দেখছেন তেহরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতির অংশ হিসাবে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের এই ডাক মূলত একটি দেশব্যাপী কৌশলগত স্থিতিস্থাপকতা, অর্থাৎ স্ট্র্যাটেজিক রেজিলিয়েন্স তৈরির প্রচেষ্টা, যা চলমান ভূরাজনৈতিক অস্থিরতায় ইরানের সামরিক সক্ষমতা বজায় রাখার একটি অবিচ্ছেদ্য শর্ত। সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো রাষ্ট্রের প্রধান অগ্রাধিকার থাকে তাদের সামরিক ও জরুরি পরিষেবাগুলোকে অক্ষত রাখা। ইরান সরকারের সাম্প্রতিক এই পদক্ষেপের পেছনে মূল উদ্দেশ্য কেবল আভ্যন্তরীণ বিদ্যুৎ সংকট নিরসন নয়, বরং যুদ্ধকালীন পরিস্থিতিতে জাতীয় গ্রিডের ওপর চাপ কমিয়ে সামরিক শিল্প, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ নিশ্চিত করা। আন্তর্জাতিক মহলের কাছে এই নির্দেশনা এক ভিন্ন বার্তা পৌঁছে দিচ্ছে। ইরান সরকার অভ্যন্তরীণ ভোক্তা পর্যায়ে জ্বালানি খরচ কমিয়ে দিয়ে মূলত নিজের জ্বালানি মজুদকে সুরক্ষিত করছে। আধুনিক যুদ্ধে জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি একটি কৌশলগত সম্পদ। বিশ্ববাজারের অস্থিরতায় যখন সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, তখন নিজস্ব মজুদ ব্যবস্থা শক্তিশালী রাখা যে কোনো দেশের জন্য সবচেয়ে বড় শক্তি। ইরান এই নির্দেশনার মাধ্যমে পরোক্ষভাবে বিশ্বকে জানিয়ে দিল তারা কেবল একটি স্বল্পমেয়াদী সংঘাতের জন্য নয়, বরং একটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও সামরিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
এই সাশ্রয়ী নীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণকে ইরান সরকার একটি জাতীয় কর্তব্য হিসাবে দেখছে। এটি জনগণকে যুদ্ধের মানসিক প্রস্তুতিতে অভ্যস্ত করার একটি স্মার্ট পদ্ধতি। যখন রাষ্ট্র একটি কঠিন সময়ে নাগরিকদের ক্ষুদ্র ত্যাগের আহ্বান জানায়, তখন তা সামাজিক ঐক্যের একটি বার্তা তৈরি করে। তেহরান সম্ভবত এটি নিশ্চিত করতে চাইছে যে যদি পরিস্থিতি আরও ঘোলাটে হয়, তবে যেন জ্বালানি বা বিদ্যুৎ ঘাটতির কারণে তাদের সামরিক পরিকল্পনা হোঁচট না খায়। সামরিক পর্যবেক্ষকদের মতে এটি এক ধরনের এনার্জি ডিটক্সিফিকেশন, অর্থাৎ অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে রাষ্ট্রীয় সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে কেন্দ্রীভূত করা। ইরান তার অভ্যন্তরীণ ফ্রন্টকে সুরক্ষিত রেখে বৈশ্বিক শক্তির কাছে এটি স্পষ্ট করছে যে নিষেধাজ্ঞা বা বাইরের চাপ তাদের জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনাকে বিন্দুমাত্র দুর্বল করতে পারবে না। পরিশেষে বলা যায়, ইরানের এই জ্বালানি সাশ্রয় কর্মসূচি যুদ্ধের প্রস্তুতি কিনা তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে তেহরান এখন কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নয়। বর্তমানের এই সামান্য সাশ্রয়ই হয়তো ভবিষ্যতে তাদের বড় কোনো সংকটে টিকে থাকার প্রধান অস্ত্র হয়ে উঠবে। ইরানে ইসরায়েলি মোসাদ এজেন্টের ফাঁসি কার্যকর। তেহরান। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের গোপন গোয়েন্দা লড়াই বা শ্যাডো ওয়ার এখন প্রকাশ্যে যুদ্ধের রূপ নিয়েছে। আজ শনিবার ২৫ এপ্রিল ২০২৬ তেহরানের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে ইরফন কিয়ানি নামে এক ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই ব্যক্তি ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের একজন সক্রিয় এজেন্ট হিসাবে কাজ করছিলেন। ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম ও মিজান অনলাইনের প্রতিবেদন অনুযায়ী ইরফন কিয়ানিকে চলতি বছরের জানুয়ারিতে ইস্পাহান প্রদেশে সংঘটিত বিশৃঙ্খলা ও নাশকতার প্রধান হোতা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। বিচার বিভাগের নথি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি শুধুমাত্র ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন না, বরং তিনি স্থানীয় পর্যায়ে নাশকতা ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির জন্য একটি গ্যাং পরিচালনা করছিলেন। প্রকাশ্য ও ব্যক্তিগত সম্পত্তিতে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালানো, মলোটভ ককটেইল ব্যবহার করে আতঙ্ক ছড়ানো, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও পুলিশের ওপর পরিকল্পিত হামলা, জনগণের মনে ভীতি সঞ্চারের জন্য ধারালো অস্ত্র প্রদর্শন ও রাস্তা অবরোধ। আদালত ও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে তার মৃত্যুদণ্ড বহাল থাকার পর আজ ভোরে ফাঁসি কার্যকর করা হয়। তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে স্বাভাবিক হল আন্তর্জাতিক ফ্লাইট। তেহরান দীর্ঘ ২ মাসের সামরিক স্থবিরতা ও আকাশপথের অনিশ্চয়তা কাটিয়ে আজ শনিবার ২৫ এপ্রিল ২০২৬ থেকে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে। মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষিতে ইরানের আকাশপথের ওপর যে কড়াকড়ি আরোপ করা হয়েছিল তা শিথিল হওয়ার মাধ্যমে এটি এখন এক নতুন অধ্যায়ের সূচনা করল। সকাল থেকে তেহরানের আকাশপথ ব্যবহার করে প্রথম ধাপে ইস্তাম্বুল, মাস্কাট এবং মদিনার উদ্দেশ্যে যাত্রীবাহী বিমান উড্ডয়নের মাধ্যমে এই বিমানবন্দরটি তার আন্তর্জাতিক কার্যক্রম পুনরায় শুরু করেছে। সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে কেবল একটি বিমানবন্দর চালুর বিষয় হিসেবে দেখছেন না, বরং একে দেখছেন একটি কৌশলগত উত্তরণ হিসেবে। ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে চলমান সংঘাতের ফলে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে আকাশপথের যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এই কার্যক্রম পুনরায় শুরু হওয়া সেই বৈশ্বিক বিচ্ছিন্নতা থেকে ইরানের বেরিয়ে আসার প্রথম কার্যকর পদক্ষেপ। ইরানের সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র জানিয়েছেন, ইমাম খোমেনি এবং মেহরাবাদ বিমানবন্দরে যাত্রী পরিবহনের জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তা ছাড়পত্র এবং ন্যাভিগেশনাল সিস্টেম এখন পুরোপুরি কার্যকর। প্রথম পর্যায়ে তুরস্ক, ওমান ও সৌদি আরবের সাথে সংযোগ স্থাপিত হলেও পর্যায়ক্রমে বাগদাদ, দোহা এবং বাকু সহ অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে। বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পিছনে মূলত সাম্প্রতিক যুদ্ধবিরতি ও কূটনৈতিক প্রচেষ্টার একটি বড় ভূমিকা রয়েছে। যুদ্ধের কারণে দীর্ঘ সময় ইরানের বেসামরিক বিমান চলাচল খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন আন্তর্জাতিক রুটগুলো উন্মুক্ত হওয়ার ফলে কেবল ভ্রমণই নয়, বরং ইরান তার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পথেও এক ধাপ এগিয়ে গেল। ইমাম খোমেনি এয়ারপোর্ট সিটির প্রধান নির্বাহী রামিন কাশিম আজার এক সংবাদ সম্মেলনে জানান, আমরা যাত্রী সেবা এবং ফ্লাইট শিডিউল স্বাভাবিক করার লক্ষ্যে দিনরাত কাজ করছি।